ডক্টর মোহাম্মদ হেলাল উদ্দিন, একটা সময় আমরা সবাই দেখেছি প্রায় বিভিন্ন জায়গায় লেখা থাকতো এখানে রাজনৈতিক আলোচনা নিষেধ। এই আলোচনাটা চলুক, সেটা নিশ্চয়ই অন্তত এই ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে দাঁড়িয়ে আমরা চাই তরুণরা রাজনীতি বিমুখ হবেন না, তরুণরা রাজনীতিতে আসবেন। এবং সেই জায়গাটিতে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা যদি আমি বলি, তরুণদের সাথে, তরুণ যারা এবারে সামনে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন তাদের সাথে যারা অগ্রজ বা যারা একটু প্রবীণ মনোনয়ন পেয়েছেন তাদের এক ধরনের বাকবিতণ্ডা চলছে, বিশেষ করে যদি আমরা দেখি যে বিরোধী দলের যারা আছেন তাদের মধ্যে। এই বাকবিতণ্ডা আসলে আমাদেরকে কিসের এক ধরনের কোনো কিছু আসলে আভাস দিচ্ছে কি? জি, ধন্যবাদ। আজকে আমার সাথে সহ আলোচক এবং দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমাদের এবারে তরুণদের রাজনীতিতে সরব অংশগ্রহণ, এটা একটা ভালো ইতিবাচক দিক আমি দেখতে পাই। তরুণ এবং প্রবীণের সমন্বয়ের মাধ্যমেই দেশের অগ্রগতি উন্নয়ন এটা সম্ভব। তরুণদের উদ্যমী চিন্তা ভাবনা চেতনা, তাদের সেইটাকে টেকসই করবে প্রবীণদের অভিজ্ঞতা। আমরা একটা ফেসিবাদের যাতাপৃষ্ঠে নিগৃহীত হয়েছি দীর্ঘ ১৫ বছর। এই সময়ে আমাদের রাজনৈতিক আন্দোলনে নেতৃবৃন্দ প্রাণান্তকর চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাকে সাফল্যের দ্বার প্রান্তে আমরা আনতে পারিনি। কিন্তু দেখা গেল যে এর মাঝখানে দিয়ে তরুণ প্রজন্ম, কিশোর প্রজন্ম, তারা দুইটা আন্দোলন করেছে ইতিপূর্বে। একটা হলো কোরাবিরোধী আন্দোলন, আর একটা হলো স্কুলের ছাত্ররা নিরাপদ সড়কের আন্দোলন। এবং তারা দুটাতেই ইতিবাচক একটা পর্যায়ে নিয়ে যায়। এবং সর্বশেষ ২৪-এর যে গণ আন্দোলন, সেটাও কিন্তু এই তরুণরাই নেতৃত্ব দিয়েছে এবং তাদের সাথে দেশের আপামর জনসাধারণ নেমে এসেছে, যে কারণে একটা পরিবর্তন আমরা পেলাম এবং ফ্যাসিবাদকে দেশ থেকে পালাতে তারা বাধ্য করেছে। তো এই জন্য তরুণদের রাজনীতিতে আসা এটা তো মানে খুশির বিষয়, ইতিবাচক দিক। কেমন? এবং সেই সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে। যদি একটু সংখ্যাটা বলি, এবারে নির্বাচনে আমরা দেখলাম যে ২৫ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থী বেড়ে দাঁড়িয়েছে ৯.৪১%, যেটি ২০২৪ সালে ছিল মাত্র ৩.৮৬%। যেটিকে আপনি আসলে এক ধরনের পজিটিভ বিষয় বলছেন। সেই পজিটিভ জায়গাটাতে তো আসলে রাজনৈতিক দলের সব নেতাকর্মীদেরকে সমমনা জায়গায় থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমরা দেখছি বিভিন্ন দলে তরুণ রাজনীতিকরা, অন্যান্য রাজনৈতিক দলের প্রবীণ যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে নানানভাবে বাক্যবাণে বিতর্কিত করার চেষ্টা করছেন। এটি কি আপনি সামনে নির্বাচনে কি প্রভাব বিস্তার করবে বলে মনে করেন কিনা? এটা এখন দেখুন, এটা খুব বেশি প্রভাব হবে না, কারণ কে কি বলল এটার উপরে তো ভোটাররা ভোট দিবে না। ভোটাররা এবারে তারা ব্যক্তিকেও দেখছে, তার এজেন্ডা কি সেটা দেখছে, তার কর্মসূচি কি, সে কতটুকু পারবে, এগুলো নিয়ে তারা এখন চিন্তা ভাবনা করেই কিন্তু আগাবে। একজন একটা কথা বললো তাদের ভোট দিয়ে দিবে এমন না। তার কর্মসূচি কি, সে কতটুকু পারবে, তার পূর্ব তাদের কি ধরনের তারা বিজয় হয়েছে, এগুলো নির্ধারণ করবে তার বিজয়টা। অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনার কাছে আসি। তরুণরা আসলে যেভাবে এবার নির্বাচনে প্রার্থী হিসেবে বৃদ্ধি পেয়েছে, সেই সংখ্যাটা ভোটারের সংখ্যাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। ২০০৮ সালের চাইতে এবার ৪ কোটিরও বেশি ভোটার বৃদ্ধি পেয়েছে। তার মানে সামনে নির্বাচনে এই তরুণরা তারা একটা বিশাল বড় ভূমিকা রাখতে যাচ্ছেন। বিএনপিতেও আমরা এবার দেখেছি যে তরুণ প্রার্থী যারা মনোনয়ন পেয়েছেন সেই সংখ্যাটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এবং বিএনপিতে নানান সময় আসলে আমরা তরুণদেরকে নিয়ে কাজ করার আহ্বান দিতে শুনেছি, প্রতিশ্রুতি আমরা দেখতে শুনেছি। জাইমা রহমান তিনি নিজে এখন নানানভাবে রাজনীতিতে সক্রিয় হয়েছেন, বাংলাদেশের সামনে নির্বাচন নিয়ে তিনিও আসলে কাজ করছেন। বিএনপির তরফ থেকে এই তরুণদেরকে আসলে যেহেতু প্রার্থী বৃদ্ধি পেয়েছে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমার মনে হয় যে আপনি খুবই একটা যৌক্তিক জায়গাতে আমার রাজনীতির এই আলোচনাটাকে নিয়ে এসেছেন, এবং এই বার্তাটি বোধহয় সবার কাছে পৌঁছানোর দরকার ছিল। বিএনপি বরাবরই তারুণ্য নির্ভর একটা দল, এবং সূচনার লগ্ন থেকে আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে তিনি কিন্তু এই তারুণ্য নির্ভরতাকে গুরুত্ব দিয়েছেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে তরুণরা একসময় দেশের দায়িত্ব নেবে।
তো তার প্রত্যেকটা পদচারণা যেমন তরুণ এবং নবীন প্রবীণের যে সংমিশ্রণের রাজনৈতিক ধারার যে প্রতিষ্ঠা ছিল, বিএনপি সেই ধারাবাহিকতাকে সবসময় রক্ষা করে এসেছে। এবং এবারেও আমরা জানি যে যেহেতু এবারে প্রায় 5 কোটির মতন ভোটার যারা নতুন প্রথমবারের মতন ভোট দেওয়ার অভিজ্ঞতা তাদের হবে, তো তারাও তাদের নির্বাচনের ক্ষেত্রে যেন তাদেরও তারুণ্য নির্ভর যে প্রতিনিধিত্ব সেটা যেন বেছে নেওয়ার সুযোগটা তারা পায়, সেটার জন্য কিন্তু আমরা সেই তারুণ্যকে কিন্তু মনোনয়নের ক্ষেত্রে প্রায় 1/3 বিএনপিতে জায়গা এবারে দিয়েছি। মনোনয়ন পাওয়া সর্বকনিষ্ঠ তরুণ যিনি মনোনয়ন পেয়েছেন তার বয়স মাত্র 28 বছর। 28 বছর। এবং যারা এক্ষেত্রে কিন্তু আমরা আরেকটাও বিবেচনা রেখেছি যে তাদের ভেতরে নারীর সংখ্যাও কিন্তু উল্লেখযোগ্য রয়েছেন, যারা মূলত এই প্রথমবারের মতো নির্বাচন করছেন তাদের অনেকেই কিন্তু তারা কিন্তু নারী। তো এই জায়গাতে বিএনপি সমাজের প্রতিনিধিত্বশীলতার এই একটা জায়গাতে প্রশ্নবিদ্ধ হতে চায় না, যে কেউ যেন এই প্রশ্ন করতে পারে যে আমরা এই কাজটি করিনি, বা তারুণ্যকে কিংবা নেতৃত্বের ক্ষেত্রে তাদের বিকাশমানতাকে আমরা কখনো কোনো রকমভাবে প্রতিহত করবার চেষ্টা করেছি। সেই বিবেচনাতে আমাদের মনোনয়ন বলেন, আমাদের চিন্তা চেতনা সবগুলোর ক্ষেত্রেই এটার প্রাধান্য ছিল। আপনি লক্ষ্য করবেন যে এমনকি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যখন চলছিল তার মধ্যেও কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা বিভাগে তারুণ্যের সমাবেশ করা হয়েছে। অর্থাৎ তারুণ্যকে আমরা সবসময় রাজনীতির কাছাকাছি রাখতে চেষ্টা করেছি। আমরা জুলাই বিপ্লবের সফলতাকে যদি কয়েকটা দিনের সফলতাকে যদি আমরা সেই জায়গাতে যদি হিসাবটাকে আনি, তাহলে বোধহয় পুরো বিষয়টির প্রতি খুব বেশি সুবিচার করা হবে না। এর একটা প্রেক্ষাপট রচনার ক্ষেত্রে তারুণ্য কিন্তু বরাবরই কাজ করে এসেছে রাজনৈতিক দলের সাথে একাত্ম হয়ে। সুতরাং সার্বিকভাবে রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়ে আছে, এখানে তারুণ্যকে অস্বীকার করা মানে আপনি ঠিক সত্যকে আড়াল করবার চেষ্টা করছেন বা বাস্তবতাকে আপনি মানছেন না। আমরা সেই পিছিয়ে পড়া জায়গায় থাকতে চাইনি। এবং আপনি নিজে বলছিলেন যে ব্যারিস্টার জাইমা রহমান তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন, এটা যতটা না গুরুত্বপূর্ণ তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি কাদের কথা বলছেন। তিনি কিন্তু তারুণ্য এবং নারীর কথা বলছেন। আমি একটু আমাদের সাথে এটিও তাজ রহমান যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাতে চাই রাজকাহনে। আমি আসবো আপনার কাছে, আমি আবারও আপনার কাছে আসি। এই যে আপনি বলছিলেন যে বারবার আসলে আমরা তরুণদেরকে স্বাগত জানাচ্ছি, সেই জায়গাটিতে আজকে একটি বিষয় আসলে বেশ আলোচিত সমালোচিত হচ্ছে। আপনি দেখেছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারির এক ধরনের বাকযুদ্ধই হয়েছে বলা চলে। যদিও মির্জা আব্বাসকে বলতে শোনা গেছে যে তার ছেলের সমান বয়সী, তিনি তার ছেলেকে যেহেতু কিছু বলেন না, তিনি নাসিরউদ্দিন পাটোয়ারিকেও কিছু বলতে চান না। তরুণদের উপরে তো আসলে এই মুহূর্তে আমাদের অনেক স্বপ্ন, অনেক প্রত্যাশা। আপনি বলছিলেন বিএনপির পুরনো রাজনৈতিক দল হিসেবে অনেক প্রত্যাশা, এই জায়গাগুলো যখন ঘটে তখন আপনারা এই ঘটনাগুলোকে কীভাবে দেখছেন? মির্জা আব্বাস সাহেব যে কথাটি যেটা বলেছেন, বলতে পারেন যে বিএনপির ঠিক শীর্ষ নেতৃত্বে যারা প্রবীণ যারা আছেন তারা কিন্তু এই অ্যাকোমোডেটিভ অ্যাটমসফিয়ারটাকে রাখতে চান। তারা কিন্তু পাল্টা উত্তর দিয়ে কিন্তু তিনি বিষয়টিকে আরও বেশি ঘোলাটে করেননি। তিনি বলেছেন যে আমার ছেলের বয়সী তিনি তার তারুণ্য থেকে সে কথাটি বলতেই পারেন, সেটাকে তিনি খুব সহজভাবে নিয়েছেন। এটি বিএনপির রাজনীতির সংস্কৃতি কিন্তু এভাবে চলে। আমার মনে হয় যে এটা কিন্তু হয়তো প্রকারান্ত নাসিরউদ্দিন পাটোয়ারিকে এই বার্তাটি দেবে যে তিনি হয়তো নিজের একটা আত্মোপলব্ধির জায়গায় যেতে পারবেন, যে তার কথাগুলো ঠিক এইভাবে উনি বলতে পারতেন বা অন্যরকমভাবে বলতে পারতেন কিনা। তো আমার মনে হয় কি যে তারুণ্যের ভেতরে তো একটা অগ্নিস্ফুলিঙ্গ থাকে, তাদের ভেতরে একটা উত্তাপ থাকে, তাহলে সেই উত্তাপের জায়গা থেকে তারা তাদের বাক্য চয়ন বা তাদের প্রকাশভঙ্গিমার ক্ষেত্রে যে রকম ব্যাপারটা থাকবে সেটা একটা পরিশীলিত বা একটা প্রবীণের ভেতরে সেরকম থাকে না। তারা সেখানে অনেক বেশি অ্যাকোমোডেটিভ হন। তো এই দুটোর মেলবন্ধন নিয়েই কিন্তু আমাদের চলতে হবে। আমরা যদি এটাকে সংঘাতের জায়গায় নিই তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। তো আমার মনে হয় যে এই শেষ কথা বোধহয় এরকমই বলা দরকার যে তারুণ্যের যেরকম প্রয়োজন আছে রাজনীতিতে তাদের আত্মীকরণ করবার জন্য, তেমনি প্রবীণেরও প্রয়োজন আছে তাদেরকে সেই ফলগুধারাটা দিয়ে তাদের যে পূর্বসূরি হিসেবে উত্তরসূরিদের জন্য একটা সেতুবন্ধন রচনা করবার জন্য যে প্রজ্ঞা, যে শিক্ষা তারা যারা পেয়েছেন, যে অভিজ্ঞতা, সেটা যেন তিনি প্রবাহিত করতে পারেন, সঞ্চারিত করতে পারেন তরুণ প্রজন্ম।